আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাতুল তাবাসসুম তোমাদের জন্য আরও একটি ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকের পর্বে আমরা শ্রেণীবিন্যাস নিয়ে জানবো। শ্রেণীবিন্যাসটা কার? তো চলো আজকে আমরা পড়ায় চলে যাই। আচ্ছা, আজকে আমরা জানবো হচ্ছে প্রাণী জগতে মানুষের অবস্থান, অর্থাৎ প্রাণী জগতে মানুষ কি অবস্থানে বসবাস করছে, প্রাণী জগতে মানুষের অবস্থান কোথায়, এটাই আজকে আমাদের পড়ায় শিখব। জীববিজ্ঞানীরা জীবজগৎকে বিভিন্ন প্রজাতিতে শ্রেণীবদ্ধ করেছেন। যেসব প্রাণী নিজেদের মধ্যে যৌন মিলনের মাধ্যমে এমন উত্তরসূরি জন্ম দিতে পারে যারা প্রজনন করতে পারে, তাদেরকে একই প্রজাতির অন্তর্ভুক্ত প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। এরাই হচ্ছে আসলে প্রজাতি। এখন কথা হচ্ছে, তাহলে প্রজাতিটা কি? কি বলা হয়েছে? যে সকল প্রাণী, মনে করো তুমি একটা গোষ্ঠী প্রাণীর কথা চিন্তা করো, যেমন তুমি বিড়ালের কথা চিন্তা করো। বিড়াল হচ্ছে একটা বিড়াল আরেকটা বিড়ালের সাথেই কিন্তু যৌন মিলনের মাধ্যমে তাদের বংশধরদের জন্ম দিতে পারবে। তার মানে কি, বিড়ালের সাথে বিড়ালের তোমার মিলন সম্ভব, কিন্তু বিড়ালের সাথে কুকুরের মিলন সম্ভব না, বিড়ালের সাথে বানরের মিলন সম্ভব না। তাহলে যে সকল প্রাণী নিজেদের মধ্যে যৌন মিলনের মাধ্যমে এমন বংশধর নিয়ে আসতে পারবে বা এমন বংশধর দিতে পারবে যে বংশধরগুলো পরবর্তীতে আবারও বংশ বৃদ্ধি করতে পারবে, অর্থাৎ আবারও প্রজনন করতে পারবে, তাদেরকে একই প্রজাতির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, অর্থাৎ তারা একই প্রজাতিভুক্ত হবে। যেমন কুকুর একটা প্রজাতির মধ্যে পড়বে, বিড়াল একটা প্রজাতির মধ্যে পড়ছে, তারপর মনে করো বানর একটা প্রজাতির মধ্যে পড়ছে। এরকম এই প্রজাতিগুলোর কিন্তু আবার স্পেসিফিক নাম, স্পেসিফিক কিন্তু আমরা সংজ্ঞা জানবো। কিন্তু যদি আমি জেনারেল ওয়েতে বলি, তাহলে হচ্ছে বিভিন্ন প্রজাতিগুলো, যে একটা প্রজাতির সাথে কিন্তু আরেকটা প্রজাতির প্রাণীর কখনোই মিলন সম্ভব না। ঠিক আছে? আচ্ছা, যেসব প্রজাতি অতীতের একটি সাধারণ পূর্বসূরি থেকে উৎপত্তি লাভ করে, কালক্রমে বিবর্তিত হয়েছে, তাদেরকে গণ নামক দলের অন্তর্ভুক্ত করা হয়। আচ্ছা, দেখা যায় কি কিছু কিছু প্রজাতি আছে, মানে অনেকগুলি প্রজাতি আছে যে প্রজাতিগুলো অতীতের একটা সাধারণ পূর্বসূরি থেকে আসছে, মানে অতীতের যে কোনো একটা সাধারণ বংশধর থেকে আসছে, মানে আগের জেনারেশন, আগের একটা সাধারণ জেনারেশন থেকে, একটা কমন জেনারেশন থেকে উৎপত্তি লাভ করেছে কিছু প্রজাতি। তো যখন তারা ওই যে আগের একটা জেনারেশন থেকে যখন নতুন করে উৎপত্তি লাভ করছে, তাদেরকে কিন্তু আরেকটা নতুন দলের নাম দেওয়া হয়েছে। সেই নতুন দলের নামটা হচ্ছে গণ। ঠিক আছে? গণ। এখন আমি যদি আরেকটু ছোট করে বলি, তাহলে হচ্ছে প্রজাতিগুলো মিলে বা প্রজাতিগুলো হচ্ছে গণ এর ভিতরে পড়বে। কারণ কি, যে গণ থেকে প্রজাতি আসছে, গণ থেকে প্রজাতি আসবে। এখন আমরা দেখব কোন প্রাণীগুলো আসলে পড়ছে। যেমন দেখো, বাঘ, সিংহ, চিতা, জাগুয়ার, এই প্রাণীগুলোর নাম কিন্তু আমরা সকলে জানি। বাঘকে চিনি, সিংহকে চিনি, চিতাকে চিনি, জাগুয়ার হচ্ছে একটা প্রাণী, এটা কিন্তু অনেকটা চিতা বা বাঘের মতোই দেখতে। তো এই প্রাণীগুলো আমি যখন নামগুলো বলছি, তোমার মাথায় কি চেহারাগুলো আসতেছে না, যে বাঘ এরকম দেখতে, চিতা এরকম দেখতে, তারপরে হচ্ছে এই সিংহ এরকম? তার মানে কি তোমার কাছে কি তোমার মাথায় কিন্তু এই ছবিগুলো ঘুরছে। তুমি কিন্তু এটা চিন্তা করতে পারবা যে হ্যাঁ, বাঘ কিন্তু আলাদা প্রাণী, সিংহ আলাদা প্রাণী, চিতা আলাদা প্রাণী, তুমি কিন্তু এটা চিন্তা করছো। তো এই যে আলাদা আলাদা প্রাণী, তার মানে বাঘ একটা প্রজাতি হবে, সিংহ একটা প্রজাতি হবে, চিতা একটা প্রজাতি হবে, জাগুয়ার একটা প্রজাতি হবে। এই যে এরা কিন্তু ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণী, কিন্তু এরা ভিন্ন প্রজাতির প্রাণী হওয়া সত্ত্বেও এরা কিন্তু একটা কমন গ্রুপের অন্তর্গত। কি বললাম? একটা কমন গ্রুপ বা একটা কমন দলের অন্তর্গত। সে কমন দলটা কি? সেটা হচ্ছে গিয়ে গণ। ঠিক আছে? গণ বা প্যান্থেরা। তাহলে এখানে বাঘ, সিংহ, চিতা, জাগুয়ার কোন গণ এর অন্তর্গত? তারা হচ্ছে প্যান্থেরা গণ এর অন্তর্গত। তাহলে আমরা কি বুঝতে পারছি এই প্যান্থেরা গণতে কারা থাকবে? আমি যদি একটু শর্টকাটে লিখি তাহলে সেটা দেখতে কিরকম হবে খেয়াল করি। প্যান্থেরা গণতে থাকবে হচ্ছে বাঘ, সিংহ, চিতা, জাগুয়ার। তাহলে এই প্যান্থেরা হচ্ছে গণ, যার মধ্যে আছে বাঘ, সিংহ, চিতা। ঠিক আছে? আমি এখানে সংক্ষেপে করে লিখি চিতা। এবং এইটা তারপরে কি হবে? এরা তাহলে তারপরে এগুলো প্রজাতিতে চলে যাবে। প্রজাতিতে তখন আরো স্পেসিফিক করে আসবে, মানে হয়তো প্রজাতিতে কোনো একটা বাঘ আসতে পারে, অথবা কোনো একটা সিংহ আসতে পারে, তাহলে এগুলো তখন আলাদা আলাদা প্রজাতি হবে। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে আসলে প্রজাতি আর গণর মধ্যে পার্থক্যটা কি, এই পার্থক্যটা কিন্তু আমাদের জানতে হবে। আচ্ছা, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের পদ্ধতি অনুসরণ করে জীববিজ্ঞানীরা প্রতিটি জীবকে একটা দ্বিপদী ল্যাটিন নাম দিয়েছেন, যার প্রথমটি নির্দেশ করে গণ এবং পরেরটি হচ্ছে প্রজাতি। তাহলে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক। তিনি প্রথম হচ্ছে এই শ্রেণীবিন্যাস, যেভাবে বিভিন্ন প্রাণী, আমাদের পৃথিবীতে যত প্রাণী আছে, যত উদ্ভিদ আছে, সোজা কথা যত জীব আছে, যত অণুজীব আছে, এদের যে শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাস আবিষ্কার করেছিলেন, শ্রেণীবিন্যাসের ধরন
শ্রেণীবিন্যাসের ধাপগুলো আবিষ্কার করেছিলেন ক্যারোলাস লিনিয়াস। এবং তিনি এই যে শ্রেণীবিন্যাসের ধাপগুলো আবিষ্কার করেছিলেন, তারপরে তিনি এক ধরনের নাম উদ্ভাবন করেছিলেন, যে নামটাকে বলা হয় দ্বিপদী নাম। ঠিক আছে, দ্বিপদী নাম। তো দ্বিপদী নামকরণ পদ্ধতিও কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন। তো দ্বিপদী নামকরণ কি, শ্রেণীবিন্যাসটা কি? শ্রেণীবিন্যাস আর দ্বিপদী নামকরণ বুঝতে হলে আমাদের একটু বুঝতে হবে যে এগুলো আবিষ্কারের পিছনে কারণ কি। দেখো যে আমাদের পৃথিবীতে কিন্তু অসংখ্য জীব আছে, কোটি কোটি জীব আছে। এখন এই এতগুলো জীবকে কিন্তু আমরা সহজে চিনতে পারবো না। আমি যদি তোমাকে বলি যে বাঘের কথা যদি বলি, তাহলে বাঘের কিন্তু অনেক ধরনের জাত আছে। কোনো বাঘ হচ্ছে সুন্দরবনে বসবাস করছে, কোনো বাঘ হচ্ছে কি আমরা কোনো বাঘ হচ্ছে অ্যামাজনে বসবাস করছে। তো বিভিন্ন ধরনের বাঘের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। আমি বাঘের কথা বাদ দিই, তুমি যে কোনো বিড়ালের কথা চিন্তা করো। আমরা যে গৃহপালিত বিড়াল হিসেবে যে বিড়ালগুলো পালন করি, সেগুলোর যে বৈশিষ্ট্য, সেগুলোর সাথে কি পার্সিয়ান বিড়ালের বৈশিষ্ট্য কিন্তু সেম থাকবে না, এটা কিন্তু আলাদা হবে। ঠিক একইভাবে মেরু অঞ্চলের যে বিড়াল আছে তাদের মধ্যেও কিন্তু পার্থক্য থাকবে। যেমন কিছু আছে বন্য বিড়ালগুলোর মধ্যে কিন্তু পার্থক্য থাকবে। এই সবগুলোই কিন্তু বিড়াল, তারপরও তাদের মধ্যে একজন আরেকজনের মধ্যে কিন্তু পার্থক্য বিদ্যমান। এই যে পার্থক্য বিদ্যমান, এরকম কিন্তু শুধু বিড়াল না, এরকম প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা উদ্ভিদ, এছাড়া অন্যান্য সকল জীবের মধ্যেও কিন্তু এরকম আলাদা আলাদা পার্থক্য রয়েছে। এই যে পার্থক্যগুলো রয়েছে, এই পার্থক্যগুলো যাতে সহজভাবে বোঝানো যায়, যদি এখন এই বিড়াল, কুকুর বা বিভিন্ন প্রাণী, উদ্ভিদের যদি আমরা এই শ্রেণীবিন্যাসগুলো জানতে পারি বা আমরা বুঝতে পারি যে এরা কোন প্রজাতির মধ্যে, কোন গণের মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে কিন্তু আমরা এদেরকে আলাদা করতে পারবো। অর্থাৎ বন্য বিড়ালকে আলাদা করে দেখতে পারবো, তারপর হচ্ছে গৃহপালিত বিড়ালকে আলাদা করে দেখতে পারবো, বুঝতে পারবো, পার্সিয়ান বিড়ালকে আলাদা করে বুঝতে পারবো। অর্থাৎ বিভিন্ন প্রজাতির মধ্যে যে পার্থক্য আছে, বিভিন্ন জীবের মধ্যে যে পার্থক্যগুলো আছে, সেই পার্থক্যগুলো তুলে ধরার জন্যই কিন্তু শ্রেণীবিন্যাসের প্রয়োজন আছে। তাছাড়া শ্রেণীবিন্যাসের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই পৃথিবীতে কত ধরনের জীব রয়েছে এবং তাদের ধাপ, মানে তারা হচ্ছে কোন ক্যাটাগরির মধ্যে, কোন ধাপগুলোর মধ্যে পড়ছে। এটা হচ্ছে কি শ্রেণীবিন্যাস করার পিছনে কারণ। এই বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ঠিক এই কারণেই জীবের শ্রেণীবিন্যাসের পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এবং জীবের একটা দ্বিপদী নামকরণ থাকে। দ্বিপদী নামকরণ বলতে বোঝানো হচ্ছে দুইটা পদের নাম থাকে। দ্বিপদী, এটা যদি আমরা দ্বিপদী নাম তো আমরা বুঝলাম যে আমাদের প্রত্যেকের কিন্তু একটা নিজস্ব নাম আছে। ঠিক একইভাবে কিন্তু প্রত্যেকটা জীবেরই একটা নির্দিষ্ট নাম থাকবে, যেই নামটা শুধুমাত্র তারই থাকবে, অন্য কোনো প্রাণীর থাকবে না। এইটা হচ্ছে দুইটা পদ দিয়ে তৈরি। দ্বি মানে দুই বোঝানো হয়, দ্বি মানে দুই, আর পদী বলতে হচ্ছে পদ। ঠিক আছে, পদী বলতে হচ্ছে পদকে বোঝানো। তাহলে দুইটা পদের সমন্বয়ে যে নাম গঠিত হচ্ছে সেটাকে বলা হয় দ্বিপদী নাম। এই দ্বিপদী নামের ক্ষেত্রে যে দুটা পদ আছে, সেই দুইটা পদের ক্ষেত্রে প্রথম পদ বলতে আসলে প্রথম শব্দটাকে বোঝাচ্ছে। প্রথম পদ হচ্ছে গণ থেকে আসে, মানে গণটাকে নির্দেশ করে। আর দ্বিতীয় পদটা হচ্ছে প্রজাতিকে নির্দেশ করে। তাহলে গণ এবং প্রজাতি মিলে হচ্ছে একটা দ্বিপদী নাম তৈরি করে। যেমন একটা প্রাণীর গণ নাম চিন্তা করো, যে একটা প্রাণীর গণ হতে পারে, যেমন একটু আগে আমরা দেখলাম প্যান্থেরা একটা গণ। তাহলে একটা প্রাণীর গণ হচ্ছে গিয়ে প্যান্থেরা, এবং প্রজাতি মনে করো হচ্ছে লিও। তাহলে এই যে প্যান্থেরা, লিও, এই দুইটা মিলে একটা নাম তৈরি হবে। এবং এই নামটা কার তোমরা জানো? এই নামটা হচ্ছে সিংহের বৈজ্ঞানিক নাম। এটা হচ্ছে সিংহের বৈজ্ঞানিক নাম অথবা দ্বিপদী নাম। দ্বিপদী নামকে বৈজ্ঞানিক নামও বলা হয়ে থাকে। এবং এই দ্বিপদী নামগুলোর নিচে অবশ্যই আন্ডারলাইন করা জরুরি। যদি হাতে লেখা হয় তাহলে নিচে আন্ডারলাইন করতে হয়, আর যদি কম্পিউটারে টাইপ করা হয় তখন এই নামটা হচ্ছে ইটালিক হরফে অর্থাৎ বাঁকা হরফে লিখতে হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে হচ্ছে দ্বিপদী নামকরণ বলতে কি বোঝায়? দুইটা পদকে বোঝায়, দুইটা পদ মিলে এই দ্বিপদী নাম তৈরি হয়। এই যে দ্বিপদী নাম, এই দ্বিপদী নামের মধ্যে প্রথম নামটা সবসময় গণকে নির্দেশ করে, এবং দ্বিপদী নামের যে দ্বিতীয় নামটা থাকে বা দ্বিতীয় পদটা থাকে, সেই দ্বিতীয় পদ হচ্ছে তোমার প্রজাতিকে নির্দেশ করে। তাহলে গণ এবং প্রজাতি মিলে সাধারণত দ্বিপদী নাম তৈরি হয়। এবং এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে প্যান্থেরা, লিও হচ্ছে লায়ন থেকে লিও শব্দটা দেওয়া হয়েছে। তো লায়ন আর লিও তো যেহেতু সেম, মানে তোমার তো মনে থাকবেই, তো এই জন্য এই প্যান্থেরা, লিও হচ্ছে সিংহের দ্বিপদী নাম বা বৈজ্ঞানিক নাম। তাহলে এইভাবে করে কিন্তু প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা উদ্ভিদ, প্রত্যেকটা জীবেরই কিন্তু এরকম দ্বিপদী নাম
তৈরি করা হয়েছে এবং এই দ্বিপদী নামগুলো কিন্তু ইউনিক হয়। সিংহের দ্বিপদী নাম তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই নামটা কিন্তু আমরা আর কোনো প্রাণীর ক্ষেত্রে পাবো না, ঠিক আছে। আচ্ছা, যেমন দেখো এই যে তোমাদের কিন্তু এখানে উদাহরণ ঠিক সেম জিনিসই দিয়েছে, যে সিংহের বৈজ্ঞানিক নাম হলো, যে বৈজ্ঞানিক নাম আর দ্বিপদী নাম একই জিনিস। এটা হচ্ছে প্যান্থেরা লিও। এই যে দেখো প্যান্থেরা লিও, তোমরা দেখো এটা কিন্তু বইতে টাইপ করা, আমি বলেছি বইতে টাইপ করা হলে সেই ক্ষেত্রে হচ্ছে ইটালিক ফর্মে লিখতে হবে। এই যে দেখো ইটালিক ফর্মে লেখা আছে, বাঁকা হরফে। বাঁকা হরফে লেখা মানে ইটালিক হরফে লেখা, তো বাঁকা হরফে লেখা আছে। এখানে প্যান্থেরা হচ্ছে গণকে নির্দেশ করছে আর লিও হচ্ছে প্রজাতিকে নির্দেশ করছে, বুঝতে পেরেছো। এবং এই নামকরণগুলো কোত্থেকে আসে বা এই নামগুলো কোত্থেকে আসে বলি, ল্যাটিন নাম থেকে আসে সাধারণত। ল্যাটিন নাম থেকে এই নাম গণ এবং প্রজাতির নাম আসে। তো মানুষের কিন্তু এরকম বৈজ্ঞানিক নাম আছে। মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। এখানে হোমো বলতে মানব বোঝানো হয়, মানে হোমোর অর্থ হচ্ছে মানব, আর এটা গণকে নির্দেশ করে, এবং স্যাপিয়েন্স বলতে জ্ঞানীকে বোঝানো হয়, যেটা হচ্ছে প্রজাতিকে নির্দেশ করে। তাহলে মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমো স্যাপিয়েন্স, আর আমরা একটু আগে শিখলাম সিংহের বৈজ্ঞানিক নাম কি প্যান্থেরা লিও। এভাবে কিন্তু আরো অনেক প্রাণীর দ্বিপদী নাম বা অনেক প্রাণীর হচ্ছে বৈজ্ঞানিক নাম রয়েছে। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা উদ্ভিদের বৈজ্ঞানিক নামই কিন্তু আলাদা হবে, অবশ্যই আলাদা হবে। এখন আমরা মানুষের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানবো, মানুষের শ্রেণীবিন্যাস কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখবো। তবে মানুষের শ্রেণীবিন্যাস শেখার আগে আমাদের জানতে হবে যে জীবের শ্রেণীবিন্যাসের ধাপ কয়টা, জীবের শ্রেণীবিন্যাস নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কি কি মাথায় রাখতে হবে। তো জীবের শ্রেণীবিন্যাস নির্ণয় করার ক্ষেত্রে আমরা কয়েকটা ধাপ পর্যবেক্ষণ করব। তো এখানে ধাপ হচ্ছে মূলত ধাপ হচ্ছে 7টা। এইখানে এই ধাপটা আমি একটু বক্স করে রাখি। এই ধাপটা বক্স করে রাখার কারণ আছে একটা, সে কারণটা আমি পরে বলছি, ঠিক আছে। এইখানে হচ্ছে ধাপ হচ্ছে 7টা। দেখো রাজ্য প্রথম ধাপ, জীবের শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টা। তো প্রথম ধাপ হচ্ছে রাজ্য, দ্বিতীয় ধাপ হচ্ছে পর্ব। রাজ্যকে কিংডম নামে অভিহিত করা হয়, পর্বকে ফাইলাম নামে অভিহিত করা হয়। তারপরের ধাপের নাম হচ্ছে শ্রেণী বা ক্লাস, তারপরের ধাপের নাম হচ্ছে বর্গ বা অর্ডার, তারপরের ধাপের নাম হচ্ছে গোত্র বা ফ্যামিলি, তারপরের ধাপের নাম হচ্ছে গণ বা জেনাস, আর তারপরের ধাপের নাম হচ্ছে প্রজাতি বা স্পেসিস। তো এখন এই 7টা ধাপের মাধ্যমে জীবের শ্রেণীবিন্যাস নির্ণয় করা হয়। কি নির্ণয় করা হয়? জীবের শ্রেণীবিন্যাস নির্ণয় করা হয়। তো এখন এই জীবের শ্রেণীবিন্যাস নির্ণয় করার ক্ষেত্রে আমরা যদি দেখি, আচ্ছা এই জিনিসটা হচ্ছে আমি একটু গ্যাপ রাখি। এই যে জীবের শ্রেণীবিন্যাস আমরা দেখতে পাচ্ছি, এই জীবের শ্রেণীবিন্যাসগুলোর সবচাইতে ছোট একক হচ্ছে এই প্রজাতি হচ্ছে সবচেয়ে ছোট একক, আর সবচেয়ে বড় এককটার নাম কি? রাজ্য। আচ্ছা আমি যদি একটু নিচ থেকে চিন্তা করি তাহলে আমি এভাবে বলতে পারি যে কোনো জীবের প্রজাতি মিলে কি তৈরি হয়? গণ তৈরি হয়। তার মানে প্রজাতিগুলো সবসময় গণ এর ভিতরে অন্তর্গত থাকবে। একইভাবে কতগুলো গণ মিলে গোত্র তৈরি করে, একটি গোত্র তৈরি করে, তাহলে গোত্রের মধ্যে কয়েকটা গণ থাকবে। একইভাবে হচ্ছে কয়েকটা গোত্র মিলে বর্গ তৈরি করবে, অর্থাৎ বর্গের ভিতরে কয়েকটা গোত্র থাকবে। কয়েকটা বর্গ মিলে শ্রেণী তৈরি করবে, অর্থাৎ শ্রেণীর মধ্যে কয়েকটা বর্গ থাকবে। কতগুলো শ্রেণী মিলে হচ্ছে একটা পর্ব তৈরি করবে, অর্থাৎ পর্বের মধ্যে অনেকগুলো শ্রেণী অন্তর্ভুক্ত থাকবে। একইভাবে কয়েকটা পর্ব মিলে রাজ্য তৈরি করবে, অর্থাৎ রাজ্যের মধ্যে এই পর্বগুলো অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি সবচাইতে বড় যে ধাপটা সেটা হচ্ছে মানে রাজ্য, এবং এই ধাপের মধ্যে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি সবগুলো কিন্তু রাজ্যের মধ্যে থাকবে। আর শ্রেণীবিন্যাসের সবচাইতে ছোট একক বা সবচেয়ে লাস্ট ধাপ যেটা, সেটা প্রজাতি। এটা একদম স্পেসিফিক করে বলা হয় তুমি কোন জীবটাকে নির্দেশ করছো। এই প্রজাতির ক্ষেত্রে যেমন আমরা একটু আগে শিখলাম সিংহের বৈজ্ঞানিক নাম কি? প্যান্থেরা লিও। তাহলে প্যান্থেরা লিও বলতে আমরা শুধু সিংহকেই নির্দেশ করছি। তার মানে আমি যদি বলি প্যান্থেরা লিও, তখন এটা কিন্তু প্রজাতির নাম হচ্ছে প্যান্থেরা লিও, তখন কিন্তু এটা তোমার শুধুমাত্র সিংহকে নির্দেশ করছে এবং সিংহ হিসেবে কিন্তু তার শ্রেণীবিন্যাসটা করা হবে। ঠিক একইভাবে মানুষ বলি, বিড়াল বলি, গরু বলি, ছাগল বলি, সবগুলো জীবেরই কিন্তু এইভাবে শ্রেণীবিন্যাস নির্ণয় করা হয়, ঠিক আছে। আচ্ছা এখন এই ধাপগুলো যদি আমরা চিন্তা করি, তো ধাপগুলোর মধ্যে এরকম থাকতে পারে, পর্বকে আবার একটা উপপর্বে ভাগ করা সম্ভব হয়। তো এই জন্য কিন্তু আমি তখন উপপর্বটা লিখেছিলাম, যে উপপর্ব সাব ফাইলাম। এটা আমরা হচ্ছে যখন মানুষের শ্রেণীবিন্যাস শিখবো তখন এই জিনিসটা কাজে লাগবে, কিন্তু মূলত হচ্ছে জীবের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এই 7টা ধাপই হচ্ছে মূল। আর যে উপপর্ব লিখেছিলাম সেই উপপর্বটা হচ্ছে তোমার মানুষের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে সেটা কাজে লাগবে। এবং এই উপপর্বটা হচ্ছে, পর্বটা যদি আমি অনেকগুলো ভাগ করি, মানে পর্বটা হচ্ছে গিয়ে পর্বটা যেটা, সে পর্ব যেটা আমি অনেকগুলো ভাগ করলে যে কোনো একটা পর্বে হচ্ছে তোমার মানুষ পড়ছে। এই জন্য সেটাকে আমরা মানুষের শ্রেণীবিন্যাস নির্ণয় করার ক্ষেত্রে তখন আমরা পর্বটাকে আরেকটা আলাদা ভাগ করি, যার নাম হচ্ছে উপপর্ব। তো আমরা একটু বইটা খেয়াল করি, বইটাতে কি বলেছে।
মানুষের নিকটবর্তী প্রজাতির মাঝে শিম্পাঞ্জি, গরিলা, ওরাং ওটাং এখনো বেঁচে আছে। আচ্ছা, মানুষের নিকটতম প্রজাতি কারা? মানুষের নিকটতম প্রজাতি হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, ওরাং ওটাং। এদের সাথে কিন্তু মানুষের অনেক মিল আছে। কিরকম মিল আছে? যেমন মানুষের 2 হাত 2 পা, তাদেরও কিন্তু 2 হাত 2 পা আছে। মানুষ কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখতে পারে। শিম্পাঞ্জি, গরিলা, ওরাং ওটাংও হচ্ছে কোনো বস্তুকে আঁকড়ে ধরতে পারে। তাছাড়া হচ্ছে গিয়ে তোমার শিম্পাঞ্জি বা গরিলার যে মস্তিষ্ক যেমন উন্নত, মানুষের মস্তিষ্ক হচ্ছে গিয়ে শিম্পাঞ্জি থেকে আরো একটু বেশি উন্নত, কিন্তু শিম্পাঞ্জি বা গরিলা এদের হচ্ছে গিয়ে তোমার উন্নত বুদ্ধি সম্পন্ন প্রাণী। এই যে যেহেতু তারা একই রকম প্রজাতি, মানে এই মানুষের কাছাকাছি প্রজাতির মধ্যে শিম্পাঞ্জি, গরিলা আর ওরাং ওটাং আছে, এরা সকলেই একটা নির্দিষ্ট গণ মধ্যে পড়বে। সেই নির্দিষ্ট গণের নাম কি? হোমো। হোমো মানে কি? হোমো মানে আমরা একটু আগে পড়েছি মানব। তার মানে মানব গণের মধ্যে শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাংয়ের সাথে মানুষও কিন্তু পড়ছে। তার মানে যখন আমরা শ্রেণীবিন্যাস করবো, যে আমরা একটু আগে শ্রেণীবিন্যাসের ধাপটা শিখলাম, তখন শ্রেণীবিন্যাস যেটা করব সেই শ্রেণীবিন্যাস অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে মানুষ হচ্ছে করডাটা পর্বের, ভার্টেব্রাটা উপপর্বের অন্তর্গত স্তন্যপায়ী প্রাণীদের শ্রেণী ম্যামালিয়ার প্রাইমেট বর্গের হোমিনিডাই গোত্রের হোমোগণের স্যাপিয়েন্স প্রজাতির অন্তর্ভুক্ত। এখন তোমাদের হয়তো একটু কঠিন লাগছে, কিন্তু আমরা যখন মানুষের শ্রেণীবিন্যাসটা লিখবো তখন এই বিষয়টা সহজ লাগবে। এই যে আমরা এখন মানুষের শ্রেণীবিন্যাসটা লিখছি, দেখো এখানে আমরা এখন মানুষের শ্রেণীবিন্যাস লিখবো। মানুষের শ্রেণীবিন্যাস লেখার জন্য আমাদের এখানে অবশ্যই উপপর্ব কথাটা লিখতে হবে। ঠিক আছে, উপপর্ব কথাটা লিখতে হবে, যেটাকে বলা হবে সাব ফাইলাম। এই জন্য আমি তখন এটা কেটে দিয়েছিলাম। মানুষেরটা লেখার সময় আমরা এটা, এখন আমরা মানুষের শ্রেণীবিন্যাস শিখবো। তো মানুষের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে খেয়াল করো কিভাবে আমরা ধাপগুলো সাজিয়েছি। প্রথমে হচ্ছে রাজ্যের মধ্যে কোন রাজ্য পড়বে? আমরা কিন্তু অনেকগুলো রাজ্য সম্পর্কে জানি। আমরা হচ্ছে গিয়ে তোমার ইউ ব্যাকটেরিয়া, আর্কি ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে গিয়ে প্ল্যান্ট, তারপরে হচ্ছে গিয়ে আমরা ফানজাই, অ্যানিমালিয়া, বিভিন্ন ধরনের রাজ্য সম্পর্কে ফার্স্টে শিখেছিলাম। তো ওই রাজ্যগুলোর মধ্যে মানুষ কোন রাজ্যের মধ্যে পড়ছে? মানুষ হচ্ছে প্রাণী, তার মানে সে প্রাণী রাজ্যের মধ্যে পড়ছে, তাই সে হচ্ছে মানে এই জন্য রাজ্য হিসেবে কি দেয়া আছে? অ্যানিমালিয়া দেয়া আছে। বুঝতে পেরেছো? এই জন্য রাজ্যের মধ্যে কোনটা আছে? অ্যানিমালিয়া আছে। অনেকগুলো রাজ্যের মধ্যে শুধু অ্যানিমালিয়া। এখন অ্যানিমালিয়ার মধ্যে কিন্তু তোমার সব ধরনের প্রাণী আসবে, সব ধরনের প্রাণী। আমি তাহলে যদি আমি এখানে উদাহরণ দেই, যে উদাহরণ হিসেবে যদি, তাহলে এটার মধ্যে কারা পড়বে? সব প্রাণী। ঠিক আছে, সব প্রাণীগুলো কিন্তু এই অ্যানিমালিয়ার মধ্যে পড়ছে, সব প্রাণী অ্যানিমালিয়ার মধ্যে পড়ছে। আচ্ছা, কিভাবে তোমরা দেখবা কিভাবে এটা আস্তে আস্তে এই শ্রেণীবিন্যাসটা কিভাবে আস্তে আস্তে ছোট হচ্ছে। এরপর হচ্ছে পর্ব, তারা কোন পর্বের অন্তর্গত? এখন অনেক প্রাণী আছে যাদের মেরুদণ্ড আছে, বা অনেক প্রাণী আছে যাদের মেরুদণ্ড নাই। তো যাদের মেরুদণ্ড নাই তাদেরকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী, যাদের মেরুদণ্ড আছে তাদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী। তাহলে মানুষ কি ধরনের প্রাণী? মানুষ হচ্ছে কি একটা মেরুদণ্ডী প্রাণী, কারণ তাদের জীবনের শুরুতে নটকট ছিল, সেটা পরবর্তীতে মেরুদণ্ডে রূপান্তরিত হয়। তাহলে এইটা যাদের হচ্ছে শুরুতে নটকট ছিল, পরবর্তীতে মেরুদণ্ডে রূপান্তরিত হচ্ছে, তারপরে যাদের হচ্ছে স্নায়ুরজ্জু থাকে, তারাই কিন্তু করডাটা পর্বের অন্তর্গত। মানুষের যেহেতু এই বৈশিষ্ট্য আছে, তাই করডাটা পর্বের মধ্যে মানুষ থাকবে। ঠিক আছে, করডাটার মধ্যে আর কি কি থাকতে পারে? করডাটার মধ্যে মানুষ থাকতে পারে, তারপরে হচ্ছে গিয়ে তোমার মাছ থাকবে, তারপরে কুমির থাকবে। অর্থাৎ করডাটার মধ্যে সকল মেরুদণ্ডী প্রাণী থাকবে। কারা থাকবে? সকল মেরুদণ্ডী প্রাণীরা এই করডাটার মধ্যে থাকবে। আচ্ছা, তাহলে সকল মেরুদণ্ডী প্রাণীরা হচ্ছে গিয়ে করডাটার মধ্যে আছে। এরপরে আসো হচ্ছে উপপর্ব বা সাবফাইলাম হচ্ছে পর্বটার অনেক, মানে এই পর্বের মধ্যে অনেকগুলো অংশ থাকে। যেমন হচ্ছে এখানে আমরা দেখো ভার্টেব্রাটা পেয়েছি, আমরা বইতে কিন্তু অনেকগুলো পেয়েছিলাম, তোমাদের মনে আছে? এই যে দেখো বইটা আমরা একটু যদি খেয়াল করি তাহলে দেখবো আমরা প্রথমে হচ্ছে পর্ব 9 এটা করডাটা পড়েছিলাম। তো করডাটার মধ্যে আমরা এসেছি। করডাটার ভিতরে আমরা জানি যে করডাটার ভিতরে আরো কিছু উদাহরণ আছে, আরো কিছু উপপর্ব আছে। এই যে দেখো, এই যে উপপর্বগুলো, আমরা উপপর্বগুলো শিখেছিলাম। উপপর্বের মধ্যে আছে ইউরোকর্ডাটা, তারপরে হচ্ছে সেফালোকর্ডাটা, তারপরে হচ্ছে ভার্টেব্রাটা। তো এই যে ভার্টেব্রাটার মধ্যে কারা পড়ছে? ভার্টেব্রাটার মধ্যে মানুষ পড়ছে। কেন? কারণ ভার্টেব্রাটার বৈশিষ্ট্য হচ্ছে এদের একটা সুনির্দিষ্ট মস্তক থাকবে, এবং মস্তকের শেষ দিক থেকে স্নায়ুরজ্জু তৈরি হবে। এদের একটা সুনির্দিষ্ট হচ্ছে মেরুদণ্ড তৈরি হবে, মেরুদণ্ডের ভিতরে স্নায়ুরজ্জু অবস্থান করবে, স্নায়ুরজ্জুটা হচ্ছে সুরক্ষা দান করবে মেরুদণ্ড। তো এই জন্য ভার্টেব্রাটার মধ্যে কারা পড়ছে? মানুষ পড়ছে। এখন ভার্টেব্রাটার মধ্যে শুধু কি মানুষ থাকে
থাকবে না, মানুষ ছাড়া কি থাকবে, সকল মাছ থাকবে, চোয়ালবিহীন মাছ, অস্থিযুক্ত মাছ, কোমলাস্থিযুক্ত মাছ, তারপরে উভচর প্রাণী থাকবে। উভচর প্রাণী বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, ব্যাঙকে বোঝানো হচ্ছে। সরীসৃপ থাকবে, সরীসৃপ বলতে কুমিরকে বোঝানো হচ্ছে, কুমির জাতীয় যে প্রাণীগুলো আছে। পাখিদের বোঝানো হচ্ছে, স্তন্যপায়ীদের বোঝানো হচ্ছে। তাহলে বুঝতে পেরেছো কিভাবে ভাগগুলো আসছে। তো তার মানে রাজ্য হচ্ছে অ্যানিমালিয়া, যেখানে সকল ধরনের প্রাণী থাকবে। পর্ব হচ্ছে যারা সকল মেরুদণ্ডী প্রাণী, যেমন হচ্ছে করডাটা। করডাটা সম্পর্কে তোমরা জানো, তো করডাটা হচ্ছে গিয়ে পর্বের মধ্যে পড়ছে। করডাটার অনেকগুলো উপপর্ব আছে, তার মধ্যে ভার্টেব্রাটার মধ্যে কারা আছে, যাদের মেরুদণ্ড থাকবে, মানে সুনির্দিষ্ট মেরুদণ্ড থাকবে বা কঙ্কাল তন্ত্র থাকবে তাদের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কারা থাকে, তা এটা হচ্ছে কি মাছ থাকবে, মাছ, পাখি, সরীসৃপ, মাছ, পাখি, সরীসৃপ, তারপরে মানুষ, এই ধরনের প্রাণীগুলো থাকবে। বুঝতে পেরেছো? আচ্ছা, মানুষ বলতে আচ্ছা মানুষ না, এটাকে আমরা হচ্ছে কি স্তন্যপায়ী লিখবো, কারণ সরীসৃপ একটা, স্তন্যপায়ী হচ্ছে আরেক ধরনের, এই জন্য হচ্ছে আমরা স্তন্যপায়ী লিখবো। স্তন্যপায়ীর মধ্যে অনেক প্রাণীরা আসবে। তাহলে বুঝতে পেরেছো যে কিভাবে হচ্ছে এটা ভাগ হচ্ছে। উপপর্বের মধ্যে কারা পড়বে, উপপর্বের মধ্যে হচ্ছে ভার্টেব্রাটা যারা, তারা মানুষ হচ্ছে ভার্টেব্রাটার মধ্যে অন্তর্গত। তো মাছ, পাখি, সরীসৃপ, স্তন্যপায়ী। এরপর হচ্ছে শ্রেণী, কোন শ্রেণীতে পড়ছে মানুষ, কোন শ্রেণীতে পড়বে। মানুষের শ্রেণী হচ্ছে কি ম্যামালিয়া। ম্যামালিয়া মানে সকল স্তন্যপায়ী প্রাণী। এই ক্ষেত্রে এই সব প্রাণীরা হচ্ছে বাচ্চা দিবে এবং বাচ্চা হচ্ছে মায়ের দুধ খেয়ে বড় হবে, এদেরকে বলা হয় স্তন্যপায়ী প্রাণী। তাহলে সকল স্তন্যপায়ী প্রাণী হচ্ছে ম্যামালিয়া শ্রেণীর অন্তর্গত। কোন শ্রেণীর অন্তর্গত? ম্যামালিয়া শ্রেণীর অন্তর্গত। তাহলে আমাদের এখানে মাছ, পাখি, সরীসৃপ এরা কিন্তু এখন বাদ হয়ে গেল, তাহলে আরো ছোট হয়ে আসলো, স্তন্যপায়ীতে আসলো, আরো ছোট হয়ে আসলো। শ্রেণীর মধ্যে শ্রেণী হচ্ছে কি ম্যামালিয়া, মানুষের শ্রেণীটা হচ্ছে ম্যামালিয়া। এরপরে দেখো বর্গ, কোন বর্গের মধ্যে পড়ছে, প্রাইমেট। প্রাইমেট বলতে কাদেরকে বোঝায় জানো? প্রাইমেট বলতে হচ্ছে যে সকল প্রাণী কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে, আঁকড়ে ধরার উপযোগী হাত আছে, তাদেরকে বলা হয় প্রাইমেট। তাহলে এখানে আমরা লিখি যে আঁকড়ে ধরার মতো উপযুক্ত হাত যাদের আছে, যেমন তোমরা একটু চিন্তা করো কারা কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে। আচ্ছা, তো প্রাইমেট হচ্ছে যারা তোমার কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে এবং ঘ্রাণ শক্তি, ঘ্রাণ অপেক্ষা হচ্ছে এদের দৃষ্টি শক্তি হচ্ছে উন্নত হয়। তো বানর বা বানর জাতীয় একটা প্রাণী হচ্ছে লেমুর, গরিলা, মানুষ, এরা হচ্ছে কি প্রাইমেট বর্গের অন্তর্গত। এরপর হচ্ছে গোত্র বা ফ্যামিলি। তো হোমিনিডাই, হোমিনিডি বা হোমিনিডাই বলা হয়, তো এইটা হচ্ছে গিয়ে গোত্রের মধ্যে পড়ছে। তো এই গোত্রে কারা আছে? এই গোত্রে তোমার হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, হ্যাঁ, শিম্পাঞ্জি, গরিলা, তারপর হচ্ছে মানুষ, এরা এটার মধ্যে পড়বে। শিম্পাঞ্জি, গরিলা, মানুষ, এরা এই হোমিনিডি গোত্র। গোত্র মানে পরিবার, গোত্র মানে হচ্ছে পরিবার, এই পরিবারের মধ্যে পড়ছে। তাহলে বুঝতে পারছো মানুষ কিভাবে মানে কিভাবে এই মানে বর্গ, গোত্র এদেরকে কিভাবে আলাদা করা হয়। এরপর হচ্ছে গণ বা জেনাস, এটা আমরা জানি। হোমো মানে কি বোঝায়? হোমো মানে হচ্ছে মানব বোঝায়। তাহলে এটা মানব লেখা হচ্ছে, এখানে মানব দিলাম। এখানে মানব দেওয়ার কারণ কি জানো? হোমো দিয়ে অনেক জাতের মানবকে, মানে অনেক জাতের মানুষকে বোঝানো হয়। যেমন আমরা এক ধরনের মানুষ, আমাদের আগে কিন্তু যে মানুষরা ছিল তারা আবার অন্য অন্য ধরনের ছিল। তো তোমরা যদি গুগলে সার্চ দাও দেখবা যে অনেক ধরনের মানুষ কিন্তু রয়েছে। তো এগুলো তোমরা হয়তো বুঝবা না, তাই আপাতত হোমো বলতে মানব জাতটাকে বোঝানো হচ্ছে। এখন এদের প্রজাতিটা, মানে আমি যে প্রজাতি নিয়ে বলছি সেই প্রজাতির নাম হচ্ছে স্যাপিয়েন্স। ঠিক আছে, স্যাপিয়েন্স বলতে জ্ঞানী বোঝানো হচ্ছে। তার মানে মানুষ জাতির মধ্যে সবাই জ্ঞানী না। তো মানুষ জাতির মধ্যে হচ্ছে যারা মানে পৃথিবী সৃষ্টির সময় থেকে যত রকমের মানুষ জাতি আছে তার মধ্যে যারা হচ্ছে জ্ঞানী, সেই সকল মানুষদের বলা হচ্ছে স্যাপিয়েন্স। ঠিক আছে, সেই সকল মানুষদের বলা হচ্ছে স্যাপিয়েন্স। তাহলে আমি যদি বলি মানুষের বৈজ্ঞানিক নাম কি হবে? মানুষের বৈজ্ঞানিক নাম বা মানুষের দ্বিপদ নাম হবে হোমো স্যাপিয়েন্স, অর্থাৎ হোমো স্যাপিয়েন্স যেটা। এবং এটা কি হবে? হাতে লিখলে অবশ্যই নিচে আন্ডারলাইন করতে হবে, দুটো আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করতে হবে। এটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম। আমরা যে জ্ঞানী মানুষ সম্পর্কে বলছি, অর্থাৎ আমাদের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। তাহলে কি বলা যায়? তাহলে বলা যায় হচ্ছে মানুষ অ্যানিমালিয়া রাজ্যের অন্তর্গত, যার পর্ব হচ্ছে করডাটা এবং উপপর্ব হচ্ছে ভার্টেব্রাটা। ম্যামালিয়া শ্রেণীর প্রাইমেট বর্গের হোমিনিডি গোত্রের হোমোগণের স্যাপিয়েন্স প্রজাতি অন্তর্ভুক্ত হচ্ছে এই মানুষ। তাহলে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। এবং এখানে আলাদা আলাদা করে প্রত্যেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি কিভাবে আস্তে আস্তে, তুমি চিন্তা করো একটা মানে সব প্রাণীর একটা রাজ্য, এই সকল প্রাণীর রাজ্যের মধ্য থেকে ছোট হতে 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 একদম শেষ পর্যায়ে আমরা কাকে পেয়েছি? আমরা জ্ঞানী মানুষকে পেয়েছি। যে মানুষদের নিয়ে আমরা কথা বলছি, সেই মানুষদের আমরা শ্রেণীবিন্যাস নির্ণয় করতে পেরেছি। মানুষের শ্রেণীবিন্যাস
নির্ণয় এভাবে করে করা হয়েছে। তার মানে চিন্তা করো, শুধু মানুষ না, তুমি যদি এখন কুকুর, বিড়াল বা হচ্ছে চিন্তা করো যে শিম্পাঞ্জি নিয়েই তুমি বললা, শিম্পাঞ্জি নিয়ে বললেও কিন্তু তোমার এভাবে শ্রেণীবিন্যাস করে আসতে হবে। কিন্তু শিম্পাঞ্জি, গরিলা, মানুষ, এদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র মানুষ নিয়ে শ্রেণীবিন্যাস করেছি দেখে হোমো, গণ আসছে হোমোতে আর প্রজাতি আসছে স্যাপিয়েন্স। আর আমি যদি উল্টাটা বলতাম, মনে করো যে আমি শিম্পাঞ্জির শ্রেণীবিন্যাস নির্ণয় করতাম, তাহলে সেই ক্ষেত্রে শিম্পাঞ্জির গণ হতো আলাদা, শিম্পাঞ্জির ক্ষেত্রে এই প্রজাতি হতো আলাদা, গরিলার ক্ষেত্রেও সেম, গরিলার গণ হতো আলাদা, প্রজাতি হতো আলাদা। বুঝতে পেরেছো? তাহলে এভাবে করে যে কোনো উদ্ভিদ, যে কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস নির্ণয় করা হয়। ঠিক আছে, আশা করি তোমরা আজকের পর্বে কিভাবে মানুষের শ্রেণীবিন্যাস নির্ণয় করতে হয় এবং কিভাবে শ্রেণীবিন্যাসের মাধ্যমে, মানে কিভাবে মানুষের শ্রেণীবিন্যাস নির্ণয় করার মাধ্যমে তোমরা প্রাণী বা জীবদের আলাদা করতে পারবা, সেটা আশা করি বুঝতে পেরেছো। এইটাই হচ্ছে তোমাদের বইতে এভাবে করে দিয়েছে, আমি হয়তো সমান করে লিখেছি, বাট এটা তোমাদের এই ধাপ, এই অনুসারে তোমাদেরকে শেখানো হয়েছে। তো আজকের পর্বে আমরা মানুষের শ্রেণীবিন্যাস শিখলাম। তো আজকের পর্বের পরে আশা করি কারোর শ্রেণীবিন্যাস নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না। তো অবশ্যই আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।